আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ বড় একটা ধকল গেল আমাদের সবার উপর দিয়ে এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে, তাই না? আমাদের সবারই মন অনেক ভালো। তো শুরুটা হচ্ছে যারা এই যে নতুন করে দেশটা স্বাধীন হলো, যাদের কারণে, যাদের আত্মত্যাগের কারণে অনেকে জীবন উৎসর্গ করে দিয়েছে, অনেকে হচ্ছে কি অনেক আহত হয়েছে, হতাহত হয়েছে, তাদের স্মরণে আমরা শুরু করব এবং হচ্ছে লাইফটা শেষ করে সবাই তাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? তাদের জন্যই আজকে আমরা সুন্দর একটা দেশ দেখতে পাচ্ছি, সুন্দর একটা পরিবেশে চলাফেরা করতে পারছি, কথা বলতে পারছি, ঠিক আছে? তো দেরি না করে আমরা শুরু করে ফেলি। ওকে, তোমাদের সামনে এইচএসসির পরপরই তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থাকে। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের হায়ার ম্যাথের ভার্সিটি প্লাস জিএসটি ম্যাথ মাস্টার প্রোগ্রাম, ওকে, এইখানে আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে সেইগুলোর জন্য একদম পুরো দমে প্রস্তুত করা হবে এই কোর্সে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেই যে এইখানে কি কি পড়ানো হবে, কিভাবে কিভাবে পড়ানো হবে অ্যান্ড এভরিথিং। সবাই এই লাইফটাকে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে সবাই একসাথে শুরু করতে পারে, ঠিক আছে? আমি সামনে আগায় যাচ্ছি। ওকে, তো প্রথমত হচ্ছে গিয়ে যে কোর্সটায় আমরা কখন কি করব, টাইম ফ্রেমটা কীরকম হবে, যে কোন টাইমে কি কি করব। তো এখন যে ব্যাপার যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু দেরি আছে, ওকে, কারণ অনেক জায়গাতেই বলেছে যে এইচএসসি পরীক্ষা হয়তো বা মাসখানেক লাগতে পারে বা সময় লাগতে পারে, এরকম বলা আছে, সময় লাগতে পারে, প্রশ্নের কিছু ইস্যু হয়েছে, এরকম টাইপের ঝামেলা আছে কিছু। তো যেহেতু এইচএসসি পরীক্ষা দেরিতে হবে বা অনির্দিষ্টকালের জন্য অফ, সেই ক্ষেত্রে হইতে পারে আমরা এইচএসসির আগে বড় একটা সময় পাইতে পারি। তো এই যে আজকে 16 তারিখ বা আজকে যে টাইমটা, এখন থেকে যদি চিন্তা করি এইচএসসি পরীক্ষার মাঝখানে একটা বড় গ্যাপ কিন্তু আমরা পাবো, বড় একটা গ্যাপ পাবো। তাহলে এইখানে একটা বড় টাইমের গ্যাপ, তারপরে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে পরে আর একটা বড় টাইমের গ্যাপ, অ্যান্ড এরপর আবার ভর্তি পরীক্ষা আছে। তাহলে আমরা এই ওভারঅল টাইমটাকে এই তিনটা ভাগে ভাগ করেছি, যে এইচএসসি পরীক্ষার মাঝখানের যে সময়টা এখন থেকে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমাদের ক্লাসগুলো শেষ হওয়ার টাইম পর্যন্ত এবং অ্যাডমিশন টাইমের মাঝখানের ফাঁকা জায়গাটা, ওকে। তো এই তিনটা ধাপে আমরা হচ্ছে এই কোর্সটাকে আগাবো। তো এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি এই কোর্সটা 16 তারিখ থেকেই শুরু করে ফেলতে, বুঝছো? মানে নেক্সট শনিবার থেকে বা নেক্সট শুক্রবার থেকেই শুরু করতে চাচ্ছি, ওকে। কারণ জানি না এইচএসসি পরীক্ষা কবে হবে, আসলে দেরিও হইতে পারে অ্যান্ড বুদ্ধিমানের কাজ এটাই হবে, বসে না থাকা, বুদ্ধিমানের কাজ এটাই হবে আসলে, ওকে। তো সেই জন্য চিন্তা করেছি যেটা, যে 16 তারিখ থেকেই শুরু করে দিব। এইচএসসি যখন নোটিশটা দিবে যে এইচএসসি এত তারিখে, তখন তো আমরা নোটিশ পাবোই, এবং তখন তো মোটামুটি এরকম না যে 2 দিন আগে এইচএসসির বলবে যে 2 দিন পরের থেকে পরীক্ষা, তা তো না, টাইম রাখবে একটা, তাই না? টাইম রাখবে। তো সেই ক্ষেত্রে তোমাকে মোটামুটি 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ এরকম একটা সময় দেওয়া উচিত, যে আচ্ছা 10 দিন পরে পরীক্ষা শুরু, নতুন রুটিন নর্মালি এইভাবেই দেয়, 10 দিন বা 12 দিন হাতে নিয়ে তারপরে রুটিনটা দেয়। তো রুটিন যখন দিবে তখন থেকে আমরা হচ্ছে আবার নর্মাল এইচএসসি পড়াগুলো আগাবো বা অমনে করে। বাট এই যে রুটিন দেওয়ার আগ পর্যন্ত আমরা একটা ধাপ শেষ করে ফেলবো এই কোর্সের, ওকে। এরপর এইচএসসি পরীক্ষাটা হবে, এরপরে আমরা নতুন করে আবার আরেকটা ধাপে আগাবো, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যে এই মাঝখানের টাইমটাতে কি করব। শোনো, তুমি যা কিছুই পড়েছো, যা কিছুই পারো, এই যে তোমার এইচএসসি পরীক্ষার আগের যে মাঝখানের টাইম, এটা হইতে পারে 1 মাসও হইতে পারে, ওকে, আবার 20 দিনও হইতে পারে, ওকে, এরকমও হইতে পারে, বড় একটা টাইম থাকবে তোমার আশা করি। তাহলে এই টাইমটার মধ্যে আমরা যেটা করব, যে ভার্সিটি মাস্টার প্রোগ্রামের যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলোর মধ্যে যেগুলো কঠিন কঠিন অধ্যায়, যেগুলোয় বেশ কিছু নতুনত্ব জিনিসপাতি আছে, সেইগুলো দিয়ে স্টার্ট করব। এখন আমরা এই মোমেন্টে যেটা করব, তোমাদেরকে অনেকগুলো অধ্যায় আগায় দিব, ওকে। তাহলে আগাবো কিভাবে ভাই? ক্লাস কি তাহলে 16 তারিখ থেকে শুরু করে ফেলবেন? এখানে একটু ইস্যু আছে। কথা হচ্ছে যেসব বাচ্চাদের পড়া একটু বাকি, যারা পিছায় আছে, ওরা তো স্বাভাবিকভাবে এইচএসসির পড়া পড়বে, তাই না? যাদের পড়া বাকি না, মোটামুটি গোছানো আছে, তারা এখন থেকে শুরু করবা। তো প্রথম এই ফেজটার মধ্যে আমরা হচ্ছে আর্কাইভ ক্লাস ইউজ করে করে একটা রুটিন বানিয়ে দিব, যেখানে ওই আর্কাইভ ক্লাসগুলো থেকে তোমরা পড়াশোনা করবা এবং ছোট ছোট করে এক্সাম দিয়ে দিয়ে আগায় রাখবা পড়াটাকে, বুঝছো? এই টাইম থেকে আমরা আবার নতুন করে ক্লাস, নতুন করে সবকিছু, এইচএসসির পর থেকে আমরা নতুন করে সবকিছু করব, ঠিক আছে? কিন্তু এইচএসসির আগেই আমরা আর্কাইভ থেকে 3-4টা অধ্যায় আগায় রাখবো, মানে বলা যায় হচ্ছে তোমার কোর্সে 1/3 আমরা এই টাইমের মধ্যেই শেষ করে ফেলবো।
গত বছর যেই লেকচারগুলো দেওয়া হয়েছিল সেই লেকচারগুলোর থেকে আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি যে পার্টটা আছে, এগুলোতে আল্লাহর রহমতে ফুল কোয়েশ্চেন কমন আসছিল, ফুল এমসিকিউ আর কি, ফুল এমসিকিউ কমন আসছিল। তাহলে ওই আগের বছরের যে লেকচারগুলো সেগুলো অলরেডি আমরা ওয়েব অ্যাপে আর্কাইভ আকারে দিয়ে রেখেছি, টেলিগ্রামে আর্কাইভ আকারে দিয়ে রেখেছি। ওকে, তাহলে আমরা যেটা শুরু করব, আমাদের নতুন যে রুটিনের প্রথম ফেজটা হবে এখানে। এই ফেজের মধ্যে আমরা রুটিন করে দিব, রুটিন করে দিয়ে হচ্ছে আর্কাইভ থেকে যেই সব জিনিসগুলো তোমাদের আগে ভাগে একটু পড়াশোনা করে রাখা দরকার, বা যেগুলো একটু ধরো অ্যাডভান্স, বা যেগুলো এমনি বেশি শর্টকাট আছে জানা দরকার যেগুলো, ওগুলো আমরা এখন আগায় রাখবো। ওকে, একদম নতুন একটা রুটিন দিয়ে রাখবো এই টাইমের জন্য। সাজেশন বুক এই টাইমেই পেয়ে যাবা, এবং এখনই আমরা একটা প্রিলিমিনারি টাইপের পরীক্ষা নেওয়া শুরু করে দিব। ওকে, মানে আমি চাই এইচএসসি পরীক্ষার আগেই তোমার অনেকগুলো অধ্যায় হয়ে থাক, এরপরেও আমরা পড়বো, এরপরে আমরা নতুন করেই শুরু করবো এইচএসসির পর থেকে। কিন্তু তখন বাকিরা যখন নতুন করে পড়া শুরু করবে, অতদিনে তোমার মোটামুটি অর্ধেক বা 1/3 কোর্স শেষ, তুমি অলরেডি অনেক কিছু পারো। ইভেন যারা নাকি একটু পড়ুয়া টাইপের, খাটুইয়া টাইপের, ওরা দেখা যাবে হচ্ছে পুরো কোর্সই শেষ করে ফেলেছে এইচএসসির আগে। তখন রিভিশন দিবে, তখন দেখবে যে মাহির ভাইয়ের ক্লাসের মধ্যে নতুন কি পড়াচ্ছে, এগুলো তখন তুমি করবা। বুঝছো? তার মানে তোমার এই টাইমটা অনেক বড় একটা অপরচুনিটি পড়াটাকে আগায় ফেলার, সবার চাইতে আগায় যাওয়ার। বিকজ ভর্তি পরীক্ষা তো রেস, দৌড় প্রতিযোগিতার মতো, কে কার আগে যাইতে পারে, লাইক দ্যাট, তাই না? তো ওই জন্য আমার এই চিন্তাটা, আমি মানে গতকাল অনেকক্ষণ সময় নিয়ে, এটা একটু ক্রুশিয়াল চিন্তা ছিল যে আসলে এটা কিরকম, পরে দেখলাম যে না, এটাই বেস্ট হবে সব মিলায়। কারণ সময়ও আছে হাতে, তোমাদের পড়াতেও মন বসছে না, ওভারঅল সবকিছু একটা মানে গুড টাইম পড়াশোনার জন্য, আগায় যাওয়ার জন্য। ভাই একদম সত্যি কথা বলি, যারা নাকি অরিজিনাল পড়ুয়া, মানে একটু আতেল টাইপের বা একটু ভালো করে পরীক্ষায়, মানে যারা কড়া পড়ুয়া, তারা কিন্তু মানে স্বাধীন হওয়ার পরের থেকে অন্তত পক্ষে ভালো করেই পড়েছে, বা রেগুলার পড়ছে। ওকে, পড়াশোনা করছে। কারণ এইচএসসি পরীক্ষা দেরিতেও হইতে পারে। অটো পাসের চিন্তাটা একদম করিও না, যে অনেকে আছে ভাই অটো পাস না দেওয়ার পসিবিলিটি বেশি আসলে, বাট এইচএসসি পরীক্ষা হইতে পারে, এবং হইলে একটু সময় লাগবে। বিকজ প্রশ্ন যেহেতু নষ্ট হয়েছে, নতুন প্রশ্ন বানায় টাইপ করে প্রিন্ট করে টাইম লাগে। তো ওই টাইমটা এইভাবে কাজে লাগাও, বেস্ট হবে ইনশাল্লাহ। ওকে, এইভাবে কাজে লাগাও। এরপরে এইচএসসি পরীক্ষার পর থেকে আবার সেম ভাবে নতুন রকমের ক্লাস, এবং নর্মাল নিয়মে আমরা আগে থাকবো, যে ক্লাস, এক্সাম যা কিছু আছে সব কিছু। তাহলে এটা হচ্ছে আরেকটা ফেজ। ওকে, তো যারা এই টাইম থেকে শুরু করবা, তারা স্বাভাবিকভাবে এদের চাইতে একটু হইলেও পিছায় থাকবা। আর যারা এখন থেকে শুরু করে ফেলবা, তাদের একটা মানে পুশ স্টার্ট পাবা, যে আগে ভাগে একটা জোরে থাকা আর কি, যে আগে যাবা তুমি অনেকখানি। আর তারপরে ক্লাসগুলো শেষ হওয়ার পরে, নর্মাল এই ফেজের ক্লাসগুলো শেষ হওয়ার পরে, তখন আমরা যাবো আমাদের মডেল টেস্ট যে সিস্টেমটা। ওকে, যে ফার্স্টে একটা অধ্যায় করে হচ্ছে গিয়ে মেগা এক্সাম, এরপরে কয়েকটা করে অধ্যায় নিয়ে মেগা এক্সাম, পরে পেপার ফাইনাল মেগা এক্সাম, এরপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড এক্সাম, যেগুলো সেই রকম করে আগাবো, সেগুলো হচ্ছে এই ফেজটাতে থাকবে। ওকে, তাহলে টোটাল ব্যাপারটা গুছানো, বুঝে গেছে জিনিসটা, যে এইচএসসি যতদিন না হয় ততদিন আমরা আর্কাইভ ক্লাসগুলো থেকে রুটিন বানাই দিব। সেই আর্কাইভ ক্লাসগুলো করে তুমি আগে পড়াগুলো আগাবা, যতটুক পারো আগায় রাখবা, যতটুক পারো। আমি সুন্দর করে রুটিন বানাই দিব, ওইটা ফলো করলে খুব উপকার হবে এবং আরাম মতন হয়ে যাবে। এরপরে সাজেশন বুকটা আমি এই টাইমে যে সাজেশন বুক দেওয়ার কথা ছিল সেটা আমি এখনই দিয়ে রাখবো। ওকে, এবং তোমাদেরকে অধ্যায় ভিত্তিক এক্সামও নেওয়া হবে। রুটিনে যে এইভাবে অধ্যায়গুলো দিব সেভাবে এক্সামও নেওয়া হবে। হয়তো বা দিনে একটা ক্লাস দিলাম আমি, দিনে কি 1.5 ঘন্টা ক্লাস করতে পারবো না? করা উচিত তো। 1.5 ঘন্টার ক্লাস মনে করো, বা একদিন গ্যাপ দিয়ে 1.5 ঘন্টার ক্লাস করতেই পারো। ওইভাবে করে রুটিন বানিয়ে দিব, এবং সেই রুটিন অনুসারে সাজেশন বুকটা ফলো করবা, প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে ফেলবা। মোটামুটি ভালো রকমের আগে যাবে এইচএসসি পরীক্ষার আগে। ইভেন এমন যদি হয়, চান্স কম, বাট যদি এমন হয় এইচএসসি পরীক্ষা শুরু হইতে মনে করো 1.5 মাস লাগাই দিল বা 2 মাস লাগাই দিল, অন্যান্য বাচ্চারা বসেই থাকবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে, এরপরে কবে শেষ হবে, এরপরে ভর্তি পরীক্ষার পড়া, আর তোমার অতদিনে কোর্স শেষ একবার। এইচএসসি পরীক্ষার পরে আমরা আবার আরেক দফা পড়ানো শুরু করব। তখন তোমার আর নতুন করে ক্লাস করা লাগবে না। তখন তো ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ থাকবে ওগুলোর ক্লাসের জন্য। যেই অঙ্কটা নতুন আসবে ওই অঙ্কের ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দেখে তুমি জাস্ট ওইটুকু করে ফেলবা ইউটিউবের মধ্যে। বুঝছো? অমনে করে এমপিএমে দিয়েছিলাম না ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ, সেম স্টাইলের। ওকে, তখন তুমি এই জায়গাটায় ক্লাস করবা না, বাকি সব বাচ্চারা তখন ক্লাস করবে, আর তখন তুমি খালি প্র্যাকটিস করবা, স্পিড বাড়াবা। ওকে, আর এই টাইমটাতে আমরা হচ্ছে আমাদের যে মেগা এক্সামের যে মডেল টেস্ট যে সিস্টেমটা, ওকে, মডেল টেস্ট যে সিস্টেমটা সেইগুলো করব। ওকে, এই টাইমে আমরা সেগুলো করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল টাইম ফ্রেম, মানে কখন আমরা কি করতে যাচ্ছি।
এরপরে আমরা চলে যাই একটা চ্যাপ্টার এর জন্য আমরা কি কি অ্যাপ্রোচে আগাবো। ওকে, তো কথা হচ্ছে গিয়ে নর্মালি যখন আমরা একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব, তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের জন্য মাস্টার লেকচার দেওয়া হবে। বিগত বছরগুলোতে আমি মাস্টার লেকচারগুলো হচ্ছে ফেসবুক লাইভ এবং জুম এগুলোর মাধ্যমে নিতাম। বাট এখানে একটা ইস্যু থাকতো কি, যে ধরো জুমের ক্লাস দিলাম আমি, মনে করো বিকাল 3টা বা সন্ধ্যা 7টা, দেখা যেত বাচ্চারা আসতে আসতে 3:15 বাজায় দেয়। তারপরে শুরু করতে করতে টাইম লাগে, শেষ করতে করতে টাইম লাগে, এক একজনের এলাকায় এক এক টাইমে নামাজ। তো ওই জন্য দেখা যায় যে হয়তো বা 10 মিনিট লাগবে নামাজ পড়তে, আসরের নামাজ মনে করো, বাট দেখা যায় আমার মাঝখানে আধা ঘন্টার মতো গ্যাপ দেওয়া লাগে। তখন এরকম একটু ইস্যু আছে, মানে দেখা যায় যে 2 ঘন্টার একটা ক্লাস, ডিউরেশনটা 2 ঘন্টা থাকে, বাট ক্লাসটা হয়তো বা 1.5 ঘন্টা হয় এরকম। তো মাঝখানে সময়ে যায়, বিভিন্ন জায়গায় সময় চলে যায়। ওকে, ক্লাস শুরুর আগে কিছু টাইম, শেষের দিকে কিছু টাইম, বা এরকম কিছু ধরো গ্লিচ টাইপের প্রবলেম বা এগুলা। তো ওই জন্য আমার যেটা মনে হয়েছে, এই মাস্টার লেকচারটা আমি রেকর্ড করে একদম প্রিমিয়ামভাবে এডিট করে তোমাদেরকে দিয়ে রাখবো, নতুন মানে এগুলো এখন করবো আর কি বসে বসে, বুঝছো? এইটা রেকর্ড করেই দিব যাতে করে টাইমটা বাঁচে। এবং ব্যাপারটা হচ্ছে কি, ইন্টারেক্টিভ পিডিএফ এ দিব, তো মানে অনেক বেশি সহজ হবে। তুমি যেসব অঙ্কগুলো পারো একদম, সেগুলো তুমি স্কিপও করতে পারবা, পিডিএফ এর মধ্যে ক্লিক করলেই আমি অটোমেটিক চলে আসবো, বুঝছো তো? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাজেশন বুক, যেটা সাজেশন বুকের মধ্যে হচ্ছে কি এক বইয়েই সব থাকবে। ওকে, আর মাস্টার লেকচার নিয়ে একটু বলে নেই যে এখানে একদম প্রত্যেকটা টপিকই জিরো বেসিক থেকে স্টার্ট করা হবে। কোয়েশ্চেন ব্যাংকের যে সলিউশনগুলা, তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের টেকনিকগুলো, এগুলা সাজেশন বুকের মধ্যে হচ্ছে গিয়ে একটা বইয়ের মধ্যেই সব। মানে তোমার লেকচার করার পরে তুমি বিভিন্ন উদ্ভাসের প্রশ্ন ব্যাংক বলো বা জয়কলি বলো বা এরকম প্রশ্ন ব্যাংক দেখবে, এরকম মোটা মোটা থাকে। তারপর আবার মেইন বইয়ের অঙ্ক থাকতে পারে, অনেক কিছু। এত কিছু তো করারও টাইম থাকে না, কারণ তুমি ক্লাস লেকচারই তো করলা, করার পরে ওইটা প্র্যাকটিস করলে এরপরে কয়টা বই খাটবা। ওই জন্য আমি একটা বইয়ের মধ্যে সব কিছু দিয়ে রাখবো। মানে এই সাজেশন বুকটা দেখলে তোমার আর কিছু দরকার নেই, তুমি মানে আর যা জয়কলি পড়ো বা অ্যাসপেক্ট পড়ো বা উদ্ভাসের বই পড়ো বা বিভিন্ন যেগুলো বই আছে বাজারে তোমার রেগুলার কমার্শিয়াল বুকগুলা, ওগুলোর দরকার নেই। তখন তুমি ওই একটা সাজেশন বুক দেখলেই হয়ে যাবে। মেইন তুমি কনসেপ্টটা নিয়ে নিবা লেকচার থেকে, এরপরে ওগুলোর পরে তুমি সাজেশন বুকের মধ্যে একদম সমাধান সহ থাকবে। ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো যেগুলো দরকারি সমাধান সহ থাকবে, ওগুলো একবার বা দুইবার প্র্যাকটিস করে ফেলবা, এনাফ। ঠিক আছে? এরপরে যেহেতু আমি এখানে লাইভ ক্লাস নিচ্ছি না বা জুমে নিচ্ছি না, তাহলে কি আমার সাথে তোমার ইন্টারাকশন দরকার না? মাহিবার সাথে কথা বলতে হবে না? সেই জন্য আলাদা করে একটা জুম প্রবলেম সলভিং ক্লাস থাকবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য, বুঝছো? আমরা কিন্তু উদ্ভাসের রুটিন ফলো করে আগাবো। তাইলে উদ্ভাসে যদি মনে করো সামনের সপ্তাহের মনে করো তোমার শুক্রবার দিন জটিল সংখ্যার উপরে পরীক্ষা, আমরা এই সপ্তাহের শুক্রবার দিনই জটিল সংখ্যার মাস্টার লেকচার সাজেশন বুক দিয়ে রাখবো। ওকে, তো এরপরে দেখা যাবে যে শুক্রবার দিন যেহেতু তোমার উদ্ভাসে পরীক্ষা জটিল সংখ্যার উপরে, তো উদ্ভাসের পরীক্ষার আগে তোমার জুম সলভের ক্লাস হয়ে যাবে, সাজেশন এক্সাম হয়ে যাবে, এরপরে এক্সামের সলভ রিডার বোর্ড ওগুলো তুমি পেয়ে যাবা। মানে তুমি অধ্যায়ের ক্লাস করছো, সাজেশন বুক সলভ করছো, জুমে কোনো জায়গায় সমস্যা থাকলে আমার সাথে ডিরেক্ট 1-to-1 মাইক অন করে কথা বলতে পারছো। এরপরে তুমি এক্সাম দিবা, এক্সাম একদম চ্যাপ্টার শেষে এরকম করে করে এক্সাম নেওয়া হবে, এক্সামের সলভ পেয়ে যাবা, সমাধান প্রত্যেকটা কোয়েশ্চেনের, এরপরে যাই তুমি উদ্ভাসের এক্সাম দিবা এমনি করে। আর লাস্টে আমাদের যখন সব চ্যাপ্টার শেষ, তখন আমরা প্রত্যেকটা অধ্যায়ের আগে রিভিশন এক্সাম, এরপরে অধ্যায় কয়েকটা করে নিয়ে একসাথে ক্লাস্টার করে করে এক্সাম, দেন হচ্ছে কি তোমার অধ্যায় কি বলা যায় যে পেপার ভিত্তিক এক্সাম, এমনি করে মেগা এক্সামগুলো নিব, মডেল টেস্ট আর কি। ওকে, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এখন যাই যে বই কোনগুলো ফলো করা হবে। তো মেইন বইয়ের বেশ কিছু অঙ্ক আমি অ্যাড করি লেকচারের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে কেতাব স্যারের বই, অসীম শাহ স্যারের বই, রূপন্তী প্রকাশনীর বই, আমাদের সাজেশন বুকগুলোতেও তোমার মেইন বইয়ের এইসব বইয়ের বিভিন্ন অঙ্ক অ্যাড করা থাকবে। তাছাড়াও কোয়েশ্চেন ব্যাংক আকারে, কোয়েশ্চেন ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, কোয়েশ্চেন ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে আমি যে বলি যে লেকচার থেকে এরকম ভাবে আল্লাহর রহমতে কমন পড়ে, একদম ঢাকা ভার্সিটি, চিটাগাং ভার্সিটি বা এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোতে যে সবগুলো করে কমন পড়ে, এটার ব্যাপারটা কি? আমি কি কোয়েশ্চেন দেখে আসি নাকি? না তো। ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপাতি বা যেগুলো আসার চান্সেস বেশি, ওগুলোকে তুমি যখন ফলো করে আগাবা, তখন তো প্রশ্ন কমন পড়বেই, এটাই তো স্বাভাবিক। এটা কোনো জাদুমন্ত্র না, বুঝছো? এটা নর্মাল কথা যে কোয়েশ্চেন ব্যাংকটা তুমি যদি ভালো মতন অ্যানালাইসিস করো, তুমি যদি মোটামুটি এক্সপার্ট হয়ে থাকো জিনিসটার, তখন দেখবো অটোমেটিক তুমি কমন ফেলতে পারছো। তো এই আমার স্ট্র্যাটেজি ওইটাই, কোয়েশ্চেন ব্যাংক নেই, কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বা একটা ট্রেন্ড আছে যে একটু চেঞ্জ হয়, যেমন ঢাবিতে কিন্তু অল্প বিস্তর হলেও চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বছরই চেঞ্জ হয় ঢাবির কোয়েশ্চেন প্যাটার্ন। তো ওই যে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম ভাবে চেঞ্জ হয়, টিচারদের মাইন্ডসেটটা কি থাকতে পারে, ওই অনুসারে কোয়েশ্চেন ব্যাংকগুলো থেকে সব টাইপের কোয়েশ্চেন নিয়ে আমি লেকচারে অ্যাড করে রাখি। তাহলে তো কোয়েশ্চেন ব্যাংকের বাইরে আর কিছু থাকলোই না, বুঝো না এই জিনিসটা? তো ওই রকম হয়, তো ওই জন্য আলাদার মধ্যে কমন পড়ে যায়, ব্যাপারটা বুঝছো? তো এই কোয়েশ্চেন ব্যাংক, ঢাবির কোয়েশ্চেন ব্যাংক, জাহাঙ্গীরনগর, চিটাগাং ভার্সিটি, জিএসটি, এগ্রিকালচারের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো, সেইগুলোর যত টাইপের ম্যাথ আছে সবগুলোই মোটামুটি তুমি লেকচারের মধ্যে পেয়ে যাবা,
বুঝছো? এর পাশাপাশি আমাদের যে এক্সট্রা কিছু হচ্ছে গিয়ে শর্টকাট টেকনিক আছে, ওই দামি শর্টকাট টেকনিকগুলো আমি ক্লাসের মধ্যে শেখাই দেবো, বুঝছো? যে একদম মানে একবারে বুঝে ফেলবা কি উত্তর করতে হবে, এই হলো ব্যাপার। ঠিক আছে, তো এসব বই ফলো করা হবে। এরপরে লেকচারের মধ্যে কীরকম ভাবে কি করা হবে, প্রত্যেকটা টপিকে একদম জিরো বেসিক থেকে স্টার্ট করা হবে। বিকজ অনেক মেডিকেলের স্টুডেন্ট আছো যে মেডিকেলের জন্য পড়ছো, বাট আচ্ছা ভাই একটা ভার্সিটির কোর্স নিয়ে রাখি, কারণ মেডিকেলে তো আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমার মোটামুটি পড়াই থাকে, তাহলে যদি একটা ভার্সিটির ম্যাথ কোর্স নিয়ে রাখি তাহলে আমার ঢাকা ভার্সিটিটাও মেডিকেলের পাশাপাশি ওকে রইলো। তো ওদের তো মেডিকেলে গিয়েছেই হচ্ছে গিয়ে তোমার কম দেখে, ম্যাথে স্ট্রং না বলে। তো ওই জন্য আমার টার্গেট যাতে সবাই ভালো করতে পারে, সবাই যাতে ভালো করতে পারে, তো ওই জন্য জিরো বেসিক থেকে স্টার্ট করব। মানে এমন যদি হয় যে তুমি এইচএসসিতে কোনো অধ্যায় বাদ দিয়েছো, এরপরে তুমি ক্লাস করতে বসলা, তাও যাতে বুঝো, ওই রকমের বেসিক থেকে করানো হবে। কিন্তু বেসিক হবে প্রিসাইজ বেসিক, মানে তোমার সময় নষ্ট হবে না, তুমি বুঝবা সবই, কিন্তু সময় এরকম না যে একটা অধ্যায়ের জন্য তোমার 5টা 6টা ক্লাস লেগে গেল, বা তোমার অনেক সময় লেগে গেল, 10 ঘন্টার ক্লাস হয়ে গেল, এরকম না। প্রিসাইজ ক্লাস, প্রিসাইজ। আর আমি তো এবার একদম মানে দামি এডিট করবো আর কি। আমি যেগুলো ক্লাস এডিট করি ওগুলো কিন্তু হচ্ছে কি একদম লোক বসায়, আর আলাদা এডিটর যে একদম মিনিটের হিসাব করে, প্রত্যেকটা মিনিট দেখে দেখে তোমার এডিট করে। ওকে, তো একদম অমনি মানে একদম প্রিসাইজ থাকবে, সময় হবে না। তাহলে জিরো বেসিক থেকে প্রত্যেকটা অধ্যায় স্টার্ট করা হবে। বেসিক টু অ্যাডভান্স যা কিছু কনসেপ্ট দরকার হয় সব ক্লিয়ার করে দেওয়া হবে। এরপরে টপিক ওয়াইজ যে রিটেন সিস্টেমের ম্যাথ, ঢাকা ভার্সিটিতে কিন্তু রিটেন সিস্টেমের অঙ্ক আসে। ওকে, তো রিটেন সিস্টেমের অঙ্ক একদম টপিক ওয়াইজ দেখায় দেওয়া হবে। এরপরে টেকনিক, ট্রিক, শর্টকাট টেকনিক যেগুলো আছে ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বিকজ শর্টকাট টেকনিক ফলো করে কিন্তু প্রচুর ম্যাথ বা প্রচুর কোয়েশ্চেন আসে ভর্তি পরীক্ষাগুলোতে। তো ওগুলোর শর্টকাট টেকনিকগুলা সব কিছু, এরপরে হাতে ক্যালকুলেশনের যে ক্যালকুলেটর ছাড়া যে টেকনিকগুলো সেগুলা, তারপরে এমসিকিউ প্র্যাকটিস, কমন কেন পরে বুঝতেই পারো, আমি প্রচুর এমসিকিউ সলভ করাই। তো এই এমসিকিউ প্র্যাকটিস আমি প্রচুর পরিমাণে লেকচারে থাকে। অ্যান্ড স্বল্প সময়ে তুমি কেমনে ভার্সিটি বা এগুলোর প্রশ্ন ব্যাংকগুলো তুমি সলভ করবা, মানে একদম মুহূর্তের মধ্যে কেমনে করবা, সেগুলোর জন্য কিছু ফিলিংস বেসড টেকনিক থাকে, যে এটা দেখে একটা আন্দাজ করে, মানে তোমার অঙ্ক করতেই হবে না, দেখে আচ্ছা এই জিনিসটার উত্তর ডিরেক্ট 5/2 আসবে, এটা এরকমই, মানে সবসময় এরকমই হয়। তো এরকম কিছু ফিলিংস বেসড টেকনিক শেখাই দেবো। তোমার অঙ্ক মানে প্রশ্ন ওরকম, তুমি জাস্ট জিনিসটা বুঝবা যে আচ্ছা এটা আসছে, তাহলে উত্তরটা ডিরেক্ট 5/2 বা এরকম কিছু সিস্টেম আছে বিভিন্ন অঙ্কের মধ্যে। ওকে, তো ফিলিংস বেস কিছু টেকনিক শেখা দেওয়া হবে। এই হচ্ছে আমাদের লেকচারে কেমনে কি হয়। আর তোমরা যারা আমার ক্লাস করে এটা জানো লেকচারের মধ্যে কি করাই আমি। আচ্ছা, এরপরে আসি কোর্সের মধ্যে ওভারঅল আউটলাইনটা। কোর্সে হচ্ছে উদ্ভাসের রুটিন ফলো করা হবে, যেমনি বললাম যে উদ্ভাসের যেদিন যা পরীক্ষা তার আগের সপ্তাহে আমরা ওগুলো গুছায় রাখবো। মানে উদ্ভাসে মনে করো এই সপ্তাহে জটিল সংখ্যা, তাহলে এই সপ্তাহের একদম শুরুর দিন জটিল সংখ্যার ক্লাস, সাজেশন বুক এগুলো দেওয়া থাকবে। ধরো মাঝখানের দিকে তোমার এক্সাম, প্রবলেম সলভিং, এইসব জিনিসগুলো আগে প্রবলেম সলভিংগুলো করায় নিয়ে এরপরে এক্সাম সলিউশন, তাহলে তুমি আগে ভাগে একদম কম্প্যাক্ট গুছায় রইলা। এরপরে তুমি উদ্ভাসা পরীক্ষা দিতে গেলা, বা যদি না দাও তাতেও বেড়া নেই। আমার এখানের এক্সামগুলো অনেক ভালো, অনেক ভালো। তুমি জাস্ট হচ্ছে চোরামি না করলেই চলবে পরীক্ষার মধ্যে, আর কিছু না। ওকে, অ্যান্ড টাইমটা মেনটেন করতে পারলেই হবে। তাহলে তুমি এইখানের এক্সাম দিলেও সমস্যা নেই, এক্সামের তো প্রশ্ন আমি সিলেক্ট করি, মানে এরকম না যে স্টুডেন্ট দিয়ে সিলেক্ট করাচ্ছে, ওইটা না, আমি করাই। বা প্রবলেম সলভিং ক্লাসগুলো এরকম না যে জুনিয়র কোনো স্টুডেন্ট আইনে যে তুমি করাই দাও, না না, আমি নিজেই থাকবো ইনশাল্লাহ। ওকে, তো ওই জন্য কোনো টেনশন নাই, তুমি এইখানের এক্সাম যেগুলো ওগুলোও ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে এই তো জুমে সলভ ক্লাস হবে, মাইক অন করা যাবে, একদম কথা বলতে পারবা ডিরেক্টলি। দেন প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা করে সাজেশন বুক দেওয়া থাকবে, যেখানে হচ্ছে তোমার একদম ওভারঅল যা বাইরের বই তুমি যদি নাও ধরো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে হচ্ছে সাজেশন এক্সাম নেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ের পরে পরে। তারপরে মেগা এক্সামের কথা তো বললামই, নতুন ওয়েব অ্যাপ বানাইছি আমরা এই বন্ধের মধ্যে, নতুন একটা ওয়েব অ্যাপ আসছে আল্লাহর রহমতে, সেইটা তোমরা করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা। আর টেলিগ্রামে ইন্টারঅ্যাক্টিভ ভাবে প্রবলেম সলভিং করা যাবে। আর টেলিগ্রামের সিস্টেমটা আমি তোমাদেরকে একটু দেখাই, মজা পাবা, দাঁড়াও। টেলিগ্রামের সিস্টেমটা হচ্ছে এরকম, দেখো টেলিগ্রাম গ্রুপের মধ্যে কি হয় খেয়াল করো। মনে করো ভার্সিটি মাস্টার কোর্সের এরকম, তো এইখানে আমাদের যে আর্কাইভ ক্লাসগুলা, ওকে, ধরো এখানে সেকশন আছে যেমন জেনারেল বিভিন্ন তথ্যাবলী, আর্কাইভ ক্লাস, এক্সাম, ডাউট সলভ, অ্যানাউন্সমেন্ট, যেটা ধরো কালকে পরীক্ষা হবে বা আজকে যে কোনো অ্যানাউন্সমেন্ট, যেগুলো কোর্সের অ্যানাউন্সমেন্ট, প্র্যাকটিস শিট যেগুলো আছে বা সাজেশন বুক যেগুলো আছে, পিডিএফ যে টাইপের বিভিন্ন এই জিনিসপাতিগুলো হচ্ছে এমনি একদম সেকশন সেকশন করা, বুঝছো? তো তুমি যদি আর্কাইভ ক্লাসে যাও, আর্কাইভ ক্লাসে গেলে দেখো, ধরো ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার, এই যে দেখো আর্কাইভে আগে ভাগেই সব লেকচার দিয়েই দেওয়া আছে, মানে তুমি আজকে ভর্তি হলে আজকেই তুমি আর্কাইভ পেয়ে যাবা। এই যে দেখো লেকচার 1 ম্যাট্রিক্সের, লেকচার 1 এটার স্লাইডের লিঙ্ক এরকম, লেকচার 2 স্লাইডের লিঙ্ক, এমনি এমনি সবগুলো অধ্যায় একদম এরকম করে তুমি সবগুলো অধ্যায় পেয়ে যাবা, বুঝছো? মনে করো যে ম্যাট্রিক্স একের লেকচার তুমি ক্লিক করলে অটোমেটিক তোমার এখানে কি রে ভাই, দাঁড়াও 1 সেকেন্ড, এই যে ওপেন লিঙ্কে গেলে অটোমেটিক তোমার এখানে অন হয়ে যাবে, অটোমেটিক তুমি একদম ইউটিউব ফিচারে ক্লাস করতে পারবা, একদম ইউটিউব ফিচারে ক্লাস করতে পারবা অটোমেটিক।
এখানে অটোমেটিকভাবে তুমি সব ক্লাস শুরু করে ফেলতে পারবা, বুঝছো? তাহলে জিনিসপাতিগুলো এরকম, যতগুলো লেকচার, ধরো সরল লেখার লেকচার, একদম লেকচারের লিঙ্কও দেওয়া আছে, একদম ইউটিউব থেকে করতে পারবা, মানে ইউটিউব অ্যাপে গিয়ে। ইভেন তোমার যদি মনে হয় তুমি গ্রামে যাবা বা কোথাও যাবা, রাস্তার মধ্যে ক্লাস করতে চাও, নেট নাই, তুমি ইউটিউব অ্যাপে সেভও করে রাখতে পারবা ক্লাসগুলা, বুঝছো? স্লাইডের লিঙ্কও সেম স্টাইলে, ড্রাইভের লিঙ্কই দেওয়া আছে, তুমি চাইলে সেভ করে রাখতে পারবা, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আর্কাইভ ক্লাস, আগের বছরেরটা তুমি কিভাবে পাবা। আর নতুন ক্লাসও সেম সিস্টেমে, ইন্টারেক্টিভ পিডিএফ সহ তুমি পাবা ইনশাল্লাহ এখানে, আবার ওয়েব অ্যাপে তো থাকবেই, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে আমাদের এই সিস্টেমটা। আরেকটা কথা এখানে, যে এই জায়গাতে ডাউট সলভের একটা ফিচার আছে। ডাউট সলভের মধ্যে যেটা হয়, তোমরা বিভিন্ন জন বিভিন্ন প্রবলেম দিবে এবং এগুলো সলভ করা হবে একটা একটা করে, ঠিক আছে? প্র্যাকটিস শিট বলো বা অ্যানাউন্সমেন্ট, জেনারেলের মধ্যে তোমরা আমার সাথে রেগুলার কথাবার্তা বলতে পারবা। অনেক সময় এটা হয় যে আচ্ছা কোর্স তো কিনলাম, ভাইয়া পড়ায় চলে গেল, এখন কোনো জিজ্ঞাসা যদি থাকে, সেই ক্ষেত্রে হয়তো এমন হইলো যে আমার ফোনে এত এত মেসেজ আমি দেখলাম না। জেনারেলের মধ্যে তুমি কথা বলতে পারবা একদম ডিটেল, মানে যা ইচ্ছা কথাবার্তা বলতে পারবা। কোনো গাইডলাইন দরকার হতে পারে, যে ইনস্ট্যান্ট গাইডলাইন, যে গাইডলাইন সেশনের জন্য ওয়েট করবো না, এখনই একটা জিজ্ঞেস করে যে ভাই এই অধ্যায়টা তো আমি আগে পড়ি নাই, এটা করলে কি হবে কিনা, বা হচ্ছে ভাই এই পিডিএফ এর এই অঙ্কটা বুঝি না, বা যে কোনো কিছু তুমি এইখানে প্রবলেম সলভিং এর দরকার পড়লে এখানে ডাউট সলভিং এর জন্য, বুঝছো? এমনি এমনি করে সবকিছু গোছানো থাকবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা আসি আমাদের এই জায়গাতে, যে তারপরে জুমে গাইডলাইন সেশন হবে আলাদা আলাদা করে। কারণ হচ্ছে অনেক সময় এরকম হয় যে ক্লাস দিয়ে তো হয় না, মেন্টাল সাপোর্টের দরকার হতে পারে, তারপরে হচ্ছে তোমার যে কোনো কেমনে কি করব, ঢাকায় আসবো কিনা, অনেক রকমের কোয়েশ্চেন থাকে বাচ্চাদের মনে, যে পড়া শেষ হয় নাই, এগুলো অধ্যায় বাকি, কি করব। গাইডলাইন সেশন জুমে আমি থাকবো ইনশাল্লাহ ওখানে। ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপে মেন্টরিং জন্য বললাম। আর আগে ভাগেই একদম 20টা অধ্যায়ের আর্কাইভ পেয়ে যাবা, মানে পুরো 20টা অধ্যায় ফুল সিলেবাসের আর্কাইভ পেয়ে যাবা। ওকে, খুব সম্ভবত চিটাং ইউনিভার্সিটি আবার ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করে, তো ওই জন্য বললাম যে ফুল সিলেবাসের আর্কাইভ পেয়ে যাবা। ফুল সিলেবাসের আর্কাইভ থাকবে মানে 20টা অধ্যায়, এবং শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো সেইগুলো একদম জিরো বেসিক থেকে করানো হয়েছে, জিরো বেসিক থেকে, বুঝছো? মানে তুমি যদি কোনোদিন এর আগে বিন্যাস সমাবেশ অধ্যায়টা না করে থাকো, সেই ক্ষেত্রে একটা ক্লাসই মনে হয় 3.5 ঘন্টার একটা ক্লাস, ওই একটা ক্লাস করলে ফুল বিন্যাস সমাবেশ তোমার জন্য ক্লিয়ার। ভার্সিটি ভর্তি পরীক্ষার যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ তুমি আগাইতে পারবা। সেমভাবে ফাংশন অধ্যায়, ওটা ছোট, মোটামুটি 2 ঘন্টার লেকচার। যোগস্টয় প্রোগ্রামিং মনে হয় আধা ঘন্টার লেকচার। তারপরে হচ্ছে তোমার ইসের কি বলা যায়, যে দ্বিপদীবদ্ধ মনে হয় এরকম 4 ঘন্টার লেকচার। তো এই টাইপের, বুঝছো? যে একটা ক্লাসেই কিন্তু হচ্ছে একদম জিরো বেসিক থেকে, কোনোদিন না করলেও যাতে বুঝতে পারো, অমনে করে ফুল সিলেবাসের আর্কাইভ দেওয়া থাকবে, ঠিক আছে? এরপরে আসি, এরপরে হচ্ছে কোর্সের তাহলে ওভারঅল তথ্যটা কি, মোটামুটি 8 মাসের মতন লাগবে আমাদের পুরো জিনিসটা, জার্নিটা শেষ করতে। এরপরে বিভিন্ন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার স্ট্র্যাটেজি একরকম থাকে, জাহাঙ্গীরনগরের একরকম থাকে, চিটাগাং ইউনিভার্সিটি একরকম থাকে, জিএসটির একরকম থাকে। তো ওই জন্য আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা গাইডলাইন দেওয়া থাকবে। এরপরে হচ্ছে তোমার যে লেকচারের সংখ্যা মোটামুটি 30-40টা এরকম হইতে পারে, বাট তারপরেও ডিপেন্ড করে, আসলে ডিপেন্ড করে। ওকে, এমনও হইতে পারে 30টার মধ্যে হয়ে গেল, এমনও হইতে পারে যদি লেকচার একটু বড় বড় করে না হয় 25টার মধ্যে হয়ে গেল, এরকম আর কি, বুঝছো? তো লেকচারের ডিউরেশন মোটামুটি 1.5 ঘন্টা আন্দাজ তুমি ধরে রাখো, অ্যান্ড এক্সাম 25টার মতো হবে, বাট কম বেশি হইতে পারে, বেশি হওয়ার চান্সই বেশি। যাই হোক, তো এই হচ্ছে ওভারঅল কোর্সের তথ্যাবলী। এখন আমরা আসি কোর্সের ফি। তোমরা বলো কোর্সের ফি কিরকম হলে ভালো হয়, বলো তো দেখি। কোর্সের ফি আন্দাজ করো, কোর্সের ফি কেমন হলে ভালো হয়, তোমরা বলো দেখি কি অবস্থা। একজন বলেছো 1000 মুগ্নি, আচ্ছা ভাইয়া ডাউট সলভে ডাউট দিলে কিরকম সময় লাগতে পারে, ডিপেন্ড করে অ্যাভেলেবল মেম্বাররা কতটুকু সময় নিচ্ছে। 999, 1200, ওকে দেখি তোমরা বলো, গেস করো দেখি তোমাদের কার কি অবস্থা গেস করার। মজাই লাগে তোমাদের কথাবার্তা, ভালোই তো। আচ্ছা আচ্ছা, কোর্সের ফিটা আমি বলে দেই এখানে। স্বাভাবিকভাবেই আমাদের কোর্সের ফি হচ্ছে 2 স্টাইলে থাকে। রেগুলার ফি একরকম থাকে, এবং হচ্ছে গিয়ে কোর্সের এইচএসসির আগে, মানে কোর্স শুরুর আগে ভর্তি হইলে
ডিসকাউন্টেড ফি আরেক স্টাইলে থাকে। তো রেগুলার ফি যেটা, এত বড় একটা কোর্স, এবং ভাই ট্রুলি বললাম, তুমি যদি লেকচারগুলো ঠিকঠাক মতো ফলো করতে পারো এবং রেগুলার প্র্যাকটিস করতে পারো, মানে মাথায় রাখতে হবে, ভুলে গেলে হবে না, বুঝছো, স্পিডটা বাড়াইতে হবে, যদি করতে পারো ম্যাথের সাইডে তুমি ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকতে পারবা, এটুকু আমি তোমার বলতে পারি, বুঝছো। এই হচ্ছে ব্যাপার, আমাদের বংশমর্যাদা সম্পূর্ণ কোর্স কিন্তু এটা। বংশমর্যাদার কারণই হচ্ছে কি ভাই, এটা কমন পড়ে, লিটারালি কমন পড়ে, ওকে। আর এটা কোনো মানে রকেট সায়েন্স না, তো বলেই দিলাম, অ্যানালাইসিসটা এমনভাবে করে যাতে করে কমন পড়তে বাধ্য আর কি, আর কিছু করার নেই, এই আর কি। তো আমাদের রেগুলার ফি, এত বড় একটা কোর্সের রেগুলার ফি হবে হচ্ছে ১৫০০ টাকা, রেগুলার ফি হবে ১৫০০ টাকা, ওকে। তো এইচএসসির আগ পর্যন্ত, মানে এইচএসসি চলমান পর্যন্ত টাইম, এইচএসসি শেষ হওয়ার আগ পর্যন্ত কোর্সের ডিসকাউন্টেড ফি থাকবে হচ্ছে ৯৫০ টাকা মাত্র, মানে ১০০০ টাকাও না, বুঝো, পুরো একদম ৮ মাসের মতন জিনিস। তাহলে মাস গেলে কত আসাতে পারে, ১২৫ টাকা মেবি আসবে এরকম, বুঝছো, মানে ফুল কোর্স ৯৫০ টাকায় একদম ওভারঅল তোমার ভার্সিটি স্ট্যান্ডার্ড যা পরীক্ষা হবে সবগুলো তুমি ইনশাল্লাহ কভার করতে পারবা একটা কোর্স দিয়ে, ওকে। অ্যান্ড এক্সাম সহ, মানে মডেল টেস্টের জন্য এক্সট্রা কোনো চার্জ এরকম না, বা সলভ ক্লাসের জন্য এক্সট্রা কোনো চার্জ, বা ডাউট সলভের জন্য এক্সট্রা কোনো চার্জ এরকম কিছু না, সাজেশন বুকের জন্য এক্সট্রা কোনো চার্জ কিছু না, একটার মধ্যেই ৯৫০ টাকায়, ১০০০ টাকারও নিচে, ১০০০ টাকারও নিচে, ওকে, ফুল কোর্স, ঠিক আছে, থ্যাংক ইউ বলো আমাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এটা কেমনে অ্যাক্সেস করব। ডিসকাউন্ট পাইতে চাইলে বন্ধু বান্ধবদেরকে একটু জানাইতে হবে, তোমার যে কোনো তোমার ব্যাচের ১০ জন বন্ধুকে কমেন্টে একটু মেনশন করে নিবা, বুঝছো, এটা করলে যথেষ্ট, মানে যাতে বাচ্চারা জানে, ওই জন্য আমি হচ্ছে এই সিস্টেমটা করেছি, যাতে বাচ্চারা এই কোর্সের ব্যাপারে জানে, বন্ধুদেরকে মেনশন করে দিবা, মেনশন করে ওইটা একটা স্ক্রিনশট রেখে দিবা, দ্যাটস ইট, ওকে। কোর্সে ভর্তি হবা কিভাবে সেটা আমি একটু বলে দেই। সেটার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে ফোন নাম্বার দেওয়া, এই নম্বরে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করবা, ওকে। সেন্ড মানি করে যদি নিজের নম্বর থেকে পাঠাও তাহলে তো নিজেই যেহেতু সেন্ড মানি করলে স্ক্রিনশট রাখতে পারবা, দোকানদারের নম্বর থেকে পাঠাইলে ওরা অনেক সময় স্ক্রিনশট নাও দিতে পারে, সেই ক্ষেত্রে ওদের শেষ ৪ ডিজিট নিলেই চলবে। তো আমাকে হয় স্ক্রিনশট অথবা লাস্ট ৪ ডিজিট, হ্যাঁ, যে নাম্বার থেকে পাঠাচ্ছ সেইটা আমাকে মেসেঞ্জার আইডিতে, মাহির আসিফ আইডিতে মেসেজ করলেই হবে যে ভাই ভার্সিটি মাস্টার প্রোগ্রাম ২৪-এর জন্য টাকা পাঠাইলাম এই নাম্বার থেকে, অথবা এই যে নেন ভাই স্ক্রিনশট, এটুকু, ওকে। আর বন্ধুদেরকে যদি তোমরা পাঠায় থাকো, ওকে, মানে মেনশন দিয়ে থাকো, ওটা একটা স্ক্রিনশট দিয়ে দিও, এই আর কি ব্যাপার। তো ওইখানে যে তুমি আমার ফেসবুক অ্যাকাউন্ট এমডি মাহির আসিফ, এমডি হবে আগে, এমডি মাহির আসিফ যে ফেসবুক অ্যাকাউন্টটা যেখান থেকে লাইভ হচ্ছে, এটাতে স্ক্রিনশট পাঠালেই হবে, বাকি সব কাজ টিম করে দিবে, রেডি সব কিছু, মানে যে দেখলাই তো টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে সব কিছু রেডি, এগুলা ওভারঅল একদম সব কিছু রেডি, ওকে, রেডি সব কিছু। তো বাকি এগুলো কাজ ওরা করে দিবে, তোমাকে মোটামুটি একদিনের মধ্যে জয়েন করায় দিবে। তো এই হচ্ছে ওভারঅল আশার বিষয়। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হইলো এবং মানে ভালোই লাগছে আজকে, মনটা ভালো আর কি। মন ভালো থাকবে না কেন ভাই, স্বাধীন হয়ে গেছি, মানে সেই মজা, যে একটা আতঙ্কের মধ্যে দিন গেল, কয়েকটা দিন ভয়ে ছিলাম, অনেক ভয়ে ছিলাম। যাই হোক, তোমাদের জন্য দোয়া রইল যাতে করে সুস্থ স্বাভাবিকভাবে সব কিছু করতে পারো, আমার জন্য দোয়া করিও যাতে সুস্থ থাকি, ওকে। অনেকই আতঙ্কে ছিলাম, যাই হোক। আর হচ্ছে দেশটার জন্য দোয়া করিও। আর যারা যারা নিজের জীবনটা ত্যাগ করে দিয়েছে, যেসব পরিবার নিজেদের ছেলে মেয়েদেরকে ত্যাগ করে দিয়েছে বা হারায় ফেলেছে দেশের এই সুন্দর দিনের জন্য, হ্যাঁ, আমরা হয়তো বা এই সুন্দর দেশটাতে ঘোরাঘুরি করতে পারি, বাট সবাই তো ঘোরাঘুরি করতে পারছে না, অনেকে তো নাই আর পৃথিবীতে, এই সুন্দর দেশের জন্যই কিন্তু করেছে, বাট ওরা পৃথিবীতেই নেই। তাইলে দেখো, ওরা কিন্তু তোমার জন্য, মানে তুমি যাতে আরাম করে চলাফেরা করতে পারো ওই জন্য ফ্রিতে পুরো নিজের জীবন দিয়ে দিয়েছে, বুঝছো কথাটা। ওরা যে জীবন দিল, ওরা কি এই দেশে হাঁটাচলা করতে পারবে এখন? পারবে না তো, কে করবে? তুমি ওকে কি দিলা? কিচ্ছু দাও নাই, তাহলে কি জিনিসটা ফ্রিতে করলো না ওরা? তাহলে এই যে মানুষগুলা, নিজের অনেকের অঙ্গ হানি হয়েছে, অনেকের জীবন হানি হয়েছে, ওরা যে ফ্রিতে তোমার জন্য এই সার্ভিসটা দিল, ওদের জন্য দোয়া করেছো আলাদা করে? বলো, দোয়া করবা, এবং সেটা এখনই করবা। হাত তুলো, আমি সাইডে যে দোয়া করছি, তোমরা এখনই ইনস্ট্যান্ট দোয়া করো ওদের জন্য, ওদের আত্মার জন্য যারা নাকি বেঁচে আছে বাট শরীরে ক্ষত বিক্ষত হয়েছে, ওদের শরীরের জন্য এবং ওদের পরিবারের জন্য, সব মিলাই ওভারঅল দোয়া করো, ওকে। শুরু করো, আল্লাহুম্মা আমিন, শুরু করো, নিজেদের মতো দোয়া করো।
যাই হোক, তো এই তো দেশের জন্য দোয়া করবা, যারা মারা গেছেন তাদের যাতে শহীদ ব্যাপারটা যাতে আর কি অ্যাপ্রুভড হয় এটার জন্য দোয়া করবা, যাদের হচ্ছে গিয়ে শারীরিক ক্ষত হয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হয় এবং যাতে সুন্দর জীবন পায় সেটার জন্য দোয়া করবা, যেসব ফ্যামিলিতে হতাহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর জন্য দোয়া করবা, দেশ যাতে সবসময়ই সুন্দর থাকে সেই জন্য দোয়া করবা, এবং নিজেরা সবসময় চেষ্টা করবা যে সুন্দর চিন্তাগুলো ছড়াই দিতে নিজেদের ফ্যামিলির মাঝখানে, তারপরে আত্মীয় স্বজনদের মাঝখানে, সমাজের মধ্যে, বুঝছো? কারণ দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষগুলো কিন্তু আগের গুলাই, এবং এই মানুষগুলোই কিন্তু প্রবলেম করে সবসময়। ওকে, তাহলে তাই নিজেরাই নিজেদের আশেপাশে ছড়াই দেবা সুন্দর চিন্তাগুলা, সবাই সততা ধরে রাখার চেষ্টা করবা, এবং যখনই নিজের কিছু লাভ করতে যাবা চিন্তা করবা যাতে আরো 10 জনের লাভ হয় একসাথে। ওকে, সেইভাবে আগাবা। ওকে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছো যে ওনাকে এত সবাই কদর করে, কদর কেন করে? সে এমন কিছু সিস্টেম ক্রিয়েট করে গিয়েছিল যেই সিস্টেমগুলোতে মানুষের অনেক বেশি উপকার হয়, বুঝছো? তার নিজেরও কিছু উপকার হচ্ছে, তার নিজেরও কোম্পানি দাঁড় হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ওকে, বাট সেটাতে মানুষের অনেক বেশি লাভ হচ্ছে, ওই জন্য তার এত বেশি কদর, বুঝছো? তো তুমিও এখন থেকে যখনই কোনো কাজ করতে যাবা তখন আগে দেখবা যে খালি আমার একার লাভ হচ্ছে নাকি 10 জনের সাথে আমার একসাথে লাভ হচ্ছে। তো যেগুলো কাজে তোমার হয়তোবা লাভ ধরো একটু কম হবে বাকিদের চাইতে, মানে আগের চাইতে তোমার একটু লাভ কম কিন্তু বাকিদের লাভ হচ্ছে, সেগুলো করবা, সেগুলো মনোযোগ দিয়ে করবা, বুঝছো? এমনভাবেই করবা যাতে করে সবাই একসাথে বড় হয়, তাইলে দেখবো হচ্ছে দেশ সুন্দর থাকবে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।